আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে আসুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 11। রাত থেকেই সবাই মিলে যার যার প্যাকিং করে ফেলেছি। এখন রাত প্রায় 3টা বাজতে চলল। আপাতত সবাই মিলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। সেখানে একজন ভিন্নধর্মী আমি। সবাই ঘুমে ঢলে পড়েছে, অথচ আমার চোখে ঘুম নেই। বারান্দায় দাঁড়িয়ে এক মনে চেয়ে আছি আকাশের দিকে। মাঝে মাঝে দমকা হাওয়া ছুঁয়ে দিচ্ছে। ভালো লাগছে। ভালো লাগার ফাঁকে ফাঁকে কালকের দিনটার জন্য আজগুবি সব চিন্তাও ভেবে নিচ্ছি আমি। কিভাবে কি করব, কিভাবে সবার সাথে সবার আনন্দ দেখে নিজের আনন্দটা প্রকাশ করব। আমার এই আজগুবি ভাবনার মাঝেই হঠাৎ করে গানের গলা ভেসে উঠল কানে। মধুর পুরুষালী কণ্ঠ। কণ্ঠটার উৎস জানার এক অদম্য ইচ্ছে জেগে উঠল মস্তিষ্কে। কিন্তু রুম থেকে বের হতেও ইচ্ছে করছে না আমার। অগত্যা চোখ বন্ধ করেই গান গাওয়া শুনতে লাগলাম। সাথে নিজেও মৃদু স্বরে তার সঙ্গে গাইলাম। আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এক সময় গান গাওয়া ব্যক্তিটির কণ্ঠ আস্তে আস্তে মিলিয়ে গেল। গান শোনা যাচ্ছে না আর। এতে মনটা খারাপ হয়ে গেল নিমেষেই। বারবার মনে হচ্ছে কেন শেষ হয়ে গেল গানটা। আর একটু গাইলে কি হতো। সকাল 7টা প্রায়। সবাই যে যার মতো রেডি হয়ে বাড়ির উঠানে চলে গেছে। সেখানে একটা গাড়ি আর বাইক রাখা। মূলত বাইকটা ইয়াসিন ভাইয়ার। হয়তো বাইকে করেই যাবেন উনি। এদিকে আমি এখনও রুম থেকে বের হতে পারিনি। এখন আবার আমার ফোন খুঁজে পাচ্ছি না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যাচ্ছে আমার। সবাই তাড়া করছে জলদি আসার জন্য। আর এদিকে ওই ফাজিল ফোনটাই পাচ্ছি না আমি। প্রায় অনেক খোঁজার পর অবশেষে ওয়াশরুমের আয়নার তাকে পেলাম ফোনটা। একদমই সামনে রাখা ছিল, অথচ পুরো রুমে এই এক ফোন খুঁজতে খুঁজতে নাজেহাল অবস্থা আমার। দ্রুত ফোন নিয়ে এক প্রকার দৌড়াতে দৌড়াতেই উঠানে উপস্থিত হলাম আমি। সেখানে গিয়ে হলো আরেক ঝামেলা। সবাই আগে আগেই গাড়িতে উঠে গেছে। সবুজ ভাইয়া, ইয়াসিন ভাইয়া আর মেহরুনের সাথেই বসেছে গাড়িতে, যার ফলে আমার জন্য কোনো জায়গা খালি নেই। রাগে দুঃখে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি আমি। মেঝো চাচি বেশ আধুরে কণ্ঠে বললেন, মিরু মা, মন খারাপ করিস না। আব্রাহাম বাইকে করে আমাদের পেছন পেছন আসবে। তুই এক কাজ কর, বাইকে করেই আব্রাহামের সাথে আয়। দেখ, গাড়ি থেকে কিন্তু বাইকই ভালো। প্লিজ মা, না করিস না। মেজো চাচির হাতের ইশারায় পেছনের দিকে তাকালাম আমি। সাদা রঙের গেঞ্জি আর কালো জিন্স পরিহিত রেয়ান আছেন বাইকে। শীতের কারণে একটা কালো রঙের জ্যাকেটও পরেছেন। সবসময়ের মতোই হাতে ফোন তার। তবে আজকে সানগ্লাস পরেছেন তিনি। হাতে কালো ঘড়ি। মুখে কেমন বিরক্তি এঁটে নিয়েছেন, যেন এসব কিছুই তার জন্য একটা এক্সট্রা বিরক্তি। আশেপাশে কি বলছে সবাই তা ওনার কানে পৌঁছাচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ হচ্ছে আমার। পরপরই ওনার সাথে যেতে হবে ভাবতেই গলা শুকিয়ে এলো আমার। মনে মনে ইয়াসিন ভাইয়াকে খুব বকছি। আর বাইকে রেয়ান ভাই কেন বসেছেন? ভাইয়া বসতে পারলেন না? ইয়াসিন ভাইয়ার সাথে বাইকে যাওয়ার কথা হলে আমি খুশি খুশিই যেতে রাজি হয়ে যেতাম। কিন্তু এই মডি কিংয়ের সাথে যাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবিনি আমি। অনুরোধের দৃষ্টিতে আম্মুর দিকে তাকাতেই আম্মু ইশারা করলেন রেয়ান ভাইয়ের সাথে যেতে। মেঝো চাচিও বারবার বলছেন। এক প্রকার বাধ্য হয়েই বাইকে যেতে রাজি হলাম আমি।
আমি অনেকটা ইতস্ততভাবে বাইকের পেছনে বসতেই সামনে থাকা গাড়ি চলতে লাগলো। রেয়ান ভাইও হাতের ফোন পকেটে রেখে দিলেন। বাইকের হেলমেট নিয়ে এক রাশ বিরক্তির সাথে পেছনে ঘুরে আমার দিকে হেলমেট এগিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, পরে নাও। বলেই হেলমেটটা তাড়াতাড়ি নিয়ে নিলাম। তবে পরছি না, হাতেই ধরে আছি। বাইকের আয়নায় আমার সামনে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালেন রেয়ান। বলে উঠলেন, কি হলো, পড়ছো না কেন? আমি তাও বসে। খুব ইচ্ছে করছে ওনাকে বলতে, আমার এসব হেলমেট টেলমেট পরতে পছন্দ না, আপনিই পরুন এটা। তবে মুখে কিছু বললাম না। ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারছি উনি আমার উপর বিরক্ত, মাত্রাধিক বিরক্ত। যা আপাতত নিয়ন্ত্রণ করে উনি নিজেই আমার দিকে ফিরে আমাকে পরিয়ে দিলেন হেলমেট। রেয়ান আমার কাছে আসতেই আমি যেন রোবট হয়ে গেলাম। শ্বাস নেওয়া বা নড়াচড়া করতেই যেন ভুলে গিয়েছিলাম। আবার উনি সরে যেতেই সব ঠিক। এখন নিজের উপরই নিজের রাগ হতে লাগলো। কেন হেলমেটটা হাতে নিয়ে বসেছিলাম? ঘাটতারামি না করে নিজেরটা নিজে পরে ফেললেই তো হতো। সেই তো পড়তেই হয়েছে, তাও আবার ওনার হাতে। ভাবার মাঝেই রেয়ান আবারও বলে উঠলেন, ঠিক হয়ে বসো, আমি এখন বাইক স্টার্ট দেব। কথা মতো আমিও একটু ভালোভাবে বসলাম। উনি আবারও বললেন, মিস ঘুমকাতুরে, নিজের ফোন বের করে রেকর্ডার চালু করো। মানে? উনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, যা বলছি তাই করো। তার এমন গম্ভীর কণ্ঠ শুনে দ্রুত ফোন বের করে রেকর্ডার চালু করলাম। উনি আবারও বললেন, এবার বলো, আমি মীরা। এখন যদি বাইক থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলি কিংবা মরেও যাই, এতে রায়হান আহমেদ রেয়ান উর্ফে আব্রাহাম নামক ব্যক্তির কোনোরূপ দোষ নেই। তিনি সম্পূর্ণ নির্দোষ। যা দোষ আছে সব আমার। আমি তৎক্ষণাৎ চোখ বড় বড় করে বললাম, মানে কি এগুলোর? উনি নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমি অনেক স্পিডে বাইক চালাই। তুমি যেভাবে বসেছো দেখা যাবে বাইক স্টার্ট দিতেই বাইক থেকে পড়ে গেছো। পরে হাত পা ভেঙে গেলে এই রিস্ক তো আমি নিতে পারছি না মিস। সো আমাকে ধরে বসো, নতুবা আমি যা বলছি তাই করো। তার এসব অযৌক্তিকর কথা শুনে রাগে গা জ্বলে যাচ্ছে আমার। ফোন ব্যাগে রেখেই আগের মতোই বসে রইলাম আমি। তা দেখে উনি বাইক স্টার্ট দিতে দিতে বলে উঠলেন, অ্যাজ ইউর উইশ মিস। বলেই বাইক এমনভাবে স্টার্ট দিলেন যে মনে হলো এই এখনই পড়ে যাব আমি। সাথে সাথে ওনার কোমরের দিকের শার্ট খামচে ধরলাম আমি। বুঝতে পারছি না এত জোরে কেউ বাইক চালায়, তাও রাঙামাটির মতো জায়গায়। আল্লাহ জানে উনি এখানে এমনভাবে বাইক চালালে শহরে কিভাবে চালান। বাকি সে জায়গার রাস্তাগুলো যথেষ্ট সুবিধার, না হলে যে কি হতো। দেখা গেল 2-3 মিনিট যেতে না যেতেই মেধো চাচ্চুরা যে গাড়িতে বসেছেন তার কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আর রেয়ানও বাইকের স্পিড কমিয়ে ফেলেছেন অনেকটাই। হয়তো গাড়ির কাছাকাছি আসার জন্যই এত জোরে বাইক চালিয়েছেন। আবদ্ধের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে দিঘি। এতে যে কত রকম চিন্তা আবদ্ধর। সকাল থেকে দিঘি আচরণগুলো অদ্ভুত লাগছিল আবদ্ধের। ঠিকঠাক কথা বলেনি তার সাথে, এখন আবার এভাবে চোখ বন্ধ করে আছে। দিঘির কি শরীর খারাপ রাখছে? ভাবতে ভাবতেই দিঘির কপালে হাত রাখলো আবদ্ধ। না, জ্বর তো নেই, তাহলে এমন করছে কেন দিঘি? আবদ্ধ আর দিঘি গাড়ির একদম শেষের সিটে বসে আছে। তার পাশে ফুপি বেঘরে ঘুমাচ্ছেন। সামনের কেউই পিছনে তেমন তাকাচ্ছে না। বড়রা নিজেদের মতো করে কথা বলছেন, আর সবুজ ভাইয়া, ইয়াসিন ভাইয়া, মেহরুন গল্প করছে। তাই বেশি না ভেবে নিজের সাথে আরেকটু ভালোভাবে জড়িয়ে নিল দিঘিকে আবদ্ধ। তৎক্ষণাৎ চোখ মিলে তাকালো দিঘি। মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলে উঠল, ইস, ঘুমের মধ্যে কেউ এমন করে? আপনি তো দেখছি ছুপে রুস্তম। সামনাসামনি রোম্যান্স না করে আমার অগোচরে করছেন।
আমি তো ভাবিনি যে আপনি এত রোমান্টিক। উফ, লজ্জা লজ্জা, এত লজ্জা কই রাখি আমি, বলে আবদ্ধের বুকে মুখ গুজল দিঘি। আবদ্ধ অবাক হয়ে তাকিয়ে আছে। একটু আগেই তো মেয়েটা ঘুমিয়েছিল, এখন আবার এগুলো? নিজের উপর নিজেরই রাগ হলো আবদ্ধের। দরকার কি ছিল দিঘিকে জড়িয়ে ধরার? গম্ভীর মুখে জানালার গলিয়ে বাইরে তাকিয়ে রইল সে। অনেকক্ষণ ধরে আবদ্ধের কোনো সাড়া শব্দ না পেয়ে মুখ তুলে তাকায় দেখি। সাথে সাথেই বিরক্ত হয় সে। ফিসফিসিয়ে বলে ওঠে, গোমরা মুখ, সারাটা দিন মুখে একটা প্যাঁচার মতো করে রাখেন, হাসতে ইচ্ছে করে না? এমন কেন আপনি? আবদ্ধে নির্লিপ্ত কণ্ঠ, কেমন? দিঘি রেগে উঠে বলল, কেমন জানেন না? আপনি সবজি থেকেও নিরামিষ, আর তুমি নাটকীয় থেকেও বেশি নাটকীয়। ঘুমের ভান করেছিলে কেন? আমার ইচ্ছে। আর ভালোই হয়েছে নাটক করেছি, না হলে আপনার এই ছুপে রুস্তম টাইপ ব্যক্তিত্ব জানতে পারতাম নাকি? আবদ্ধ সাথে সাথেই উত্তর দিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, সকালে এমন ব্যবহার করেছ কেন? কিছু জিজ্ঞাসা করলে ঠিক মতো উত্তর দাওনি কেন? দিঘি মুখ ভর্তি হেসে বলল, কেন? আমার ওইরূপ ভালো লাগেনি? আমার চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছেন নাকি? আবদ্ধ ভারী কণ্ঠে বলল, শাট আপ দেখি, মুখ বন্ধ করে চোখ বন্ধ করো। চুপ করলো না দেখি, ফিসফিসিয়ে বলতেই লাগলো। এক পর্যায়ে জোর করে দিঘির মাথা নিজের কাঁধে রেখে মুখে হাত চেপে ধরে তাকে চুপ করিয়ে দিল আবদ্ধ। এতেও যেন শান্তি নেই। মুখে হাত চেপে থাকা অবস্থাতেই কথা বলার চেষ্টা করছে সে, যেন আজকে দুনিয়ার সব কথা বলা শেষ করবে দিঘি। রাঙামাটিতেই আমাদের এক চাকমা নিগোষ্ঠীর পরিচিত লোক আছে, বলা যায় দাদাজান আর চাচুদের পরিচিত। শুনেছি রাঙামাটিতে প্রথম আসার পরে ওনাদের সাথে দাদাজানের পরিচয়, বেশ সখ্যতাও আছে। তাই মেজু চাচু ভেবেছেন ওদের বাড়িতে আগে ঘুরতে যাবেন, তারপর বাকি বাদ। কিন্তু সমস্যা হলো, সেখানে যেতে হলে কোনো যানবাহন নেওয়া যাবে না। 20-25 মিনিটের সরু রাস্তা হেঁটে হেঁটে অতিক্রম করে প্রাচীন বিশাল এক বাড়ি আছে, সেটাই ওদের বাড়ি। তবে সরু রাস্তাটির একদম শুরুতে ডান পাশে যানবাহন রাখার একটি গ্যারাজ আছে। সেখানেই আমাদের গাড়ি আর বাইক রেখে আপাতত সরু রাস্তাটিতে হাঁটছি আমরা। বড়রা সবাই আগে আগে, তারপর আবদ্ধ আর দিঘি। এর পরের সারিতে মেহরুন, সবুজ ভাইয়া আর ইয়াসিন ভাইয়া হাঁটছেন, এবং সবার শেষ সারিতে হাঁটছি আমি আর রেয়ান। ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি বেশ বিরক্ত এসবে। ফোন হাতে নিয়ে সেদিকে এক মনে তাকিয়ে হাঁটছেন উনি। পাশে যে আমি হাঁটছি তার খেয়ালই নেই হয়তো। আমিও তেমন কিছু বলছি না, সামনে তাকিয়ে তাকিয়ে হাঁটছি। হঠাৎ একটা পাথরের সাথে পা লেগে পড়ে যেতে নিতেই আমার হাত শক্ত করে ধরে ফেললেন রেয়ান। ধমক দিয়ে বলে উঠলেন, কেয়ারলেস নাকি? জেগে জেগেও স্বপ্ন দেখো? এখন পড়ে গেলে কি হতো? আমি মিনমিনিয়ে বললাম, আসলে আমি বুঝতে পারিনি। উনি আর কিছু বললেন না, আমার হাত ধরেই হাঁটতে লাগলেন। তবে এখন ফোনটা পকেটে রেখে দিয়েছেন উনি, সামনে তাকিয়ে হাঁটছেন। এদিকে আমার অস্বস্তি লাগছে। এভাবে কেউ হাত ধরে রাখে? হাত ছাড়ানোর চেষ্টা করতেই উনি আবারও ধমক দিয়ে বলে উঠলেন, উষ্টা খেয়ে পড়ার শখ নাকি? চুপচাপ হাঁটো। তার ধমক খেয়ে আর কিছু বললাম না আমি, তবে লজ্জা পাচ্ছি প্রচুর। কেননা মেহরুন আর ইয়াসিন ভাইয়া বেশ কয়েকবার পেছনে তাকিয়েছেন। আমাকে আর রেয়ানকে দেখে যে ওরা মজা নিচ্ছে সেটা দিব্যি বুঝতে পারছি আমি। সাথে সাথে লজ্জাও বেড়ে যাচ্ছে দ্বিগুণ। হঠাৎ রেয়ানের গম্ভীর কণ্ঠ, এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জার কি করেছি আমি? ফুলে তো টমেটো হয়ে যাচ্ছ। ওনার কি আর কাজ নেই? সব সময় আমাকে হেনস্থা করতে বসে থাকেন কেন? কিছুটা রাগ নিয়ে বললাম, নিরামিষ।
আপনার মতো সবাই নাকি হাসি নেই, লজ্জা নেই, নির্লজ্জ একটা? আমার লজ্জার জিনিসটা অনেক ভালোভাবেই আছে। আপনার মতো নই আমি। রেহান সূক্ষ্ম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমার জানা মতে লজ্জা তো মেয়েদের ভূষণ, ছেলেদের না। তাই বলে কি আপনি লজ্জা পাবেন না, নির্লজ্জ থাকবেন নাকি? মৃদু হাসি প্রকাশ করলেন উনি, একদম মৃদু। বলে উঠলেন, সেটা বিশেষ ক্ষেত্রে। এতটুকু বলে আমার দিকে একটু ঝুঁকে বললেন, আমার একটু লজ্জা কমই মিস, কাইন্ড অফ মাত্রাধিক নির্লজ্জ। তাছাড়া আমি যদি লজ্জা পাই তাহলে তোমাকে লজ্জা পাওয়াবো কিভাবে? বাঁকা হেসে আবারও সোজা হয়ে দাঁড়ালেন উনি, হাতও ছেড়ে দিলেন তৎক্ষণাৎ। আমি যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছি, ওনার ভাষায় ফুলে টমেটো হয়ে যাচ্ছি। ওনার দিকে আর একটাবারও তাকালাম না আমি, চুপচাপ সামনে তাকিয়ে আবদ্ধ আর দিঘির দুষ্টুমি দেখছি। দিঘি জোর করে আবদ্ধের হাত ধরে রেখেছে। আবদ্ধ হাত ছাড়াতে চাইলেও হাত ছাড়ছে না। এতে করে বেশ কয়েকবার রাগী দৃষ্টিতে দিঘির দিকে তাকিয়েছে আবদ্ধ, আর প্রতিবারই দিঘি দাঁত গেলিয়ে হাসছে, যা দেখতে অনেক ভালো লাগছে আমার, অনেক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তসমিয়া মীরা, পর্ব 12। প্রাচীনতায় ঘেরা বাড়িটা নামের মতোই অনেকটা প্রাচীন। বাড়ির বাইরের দেওয়ালগুলো নানা মূর্তির খোদাই করা, আশপাশও গাছগাছালিতে ভরপুর। দোতলার এই বাড়িটার সামনে বড় উঠান, আর এর একটু পাশেই একটা ছোট্ট পুকুর, সাথে ছোটোখাটো একটা সবজির বাগানও আছে। বড় উঠানটার এক পাশে আছে টুকটাক ফুলের গাছ আর মাটির তৈরি হরেক রকমের মাটির পাত্র। সেই মাটির পাত্রগুলোতে বিভিন্ন নকশা আঁকা হয়েছে, একরকম শখের হাড়ির মতোই দেখতে। এগুলো হয়তো বানিয়ে বানিয়ে বাজারে কিংবা বিভিন্ন মেলায় বিক্রি করেন তারা। পাশাপাশি গরু ছাগলের খামারও আছে। আমরা আপাতত খোদাই করা প্রাচীন দেওয়ালগুলো দেখছি। ইয়াসিন ভাইয়া কিছুক্ষণ পরপরই সেলফি নিচ্ছেন নিজের। আমি মুচকি হেসে তাকে বললাম, তো মিস্টার সেলফি কিং, এত সেলফি নিচ্ছিস কেন? বোর হচ্ছিস না? ইয়াসিন ভাইয়া মুখ বাঁকিয়ে বললেন, চুপ থাকো মেয়ে, তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি। আমি ভ্রু নাচিয়ে বললাম, কেন কেন? আমি কি করেছি? একটা সুন্দরী মেয়ে খুঁজে দিতে বলেছিলাম, খুঁজে দিয়েছিলি? সুন্দরী মেয়ে পাইতে তো হবে। ইয়াসিন ভাইয়া নাক ফুলিয়ে বললেন, কেন পাইতে হবে কেন? আশেপাশে তো কত সুন্দরী চাকমা ঘুরতেছে, একটাও কি তোর চোখে ধরে নাই? আমি ভ্রু কুঁচকে বললাম, তোর চোখে ধরে নাই? এ কথার মনে হয় লজ্জা পেলেন ইয়াসিন ভাইয়া। অনেকটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে আঙ্গুলে আঙ্গুল নাড়াতে নাড়াতে বলে উঠলেন, আমার তো সবগুলারই ভালো লাগছে, কোনটা ছাইরা কোনটা যে নিমো সেইটা ভাবতেই আমি কনফিউজড। তাই তো তোরে বলছি। তার কথায় হাসি পেল আমার, কিন্তু হাসলাম না। হাসি থামানোর যথেষ্ট চেষ্টা করে মুখে গাম্ভীর্য এঁটে নিলাম। বলে উঠলাম, তোর যে কত ক্রাশ। আচ্ছা, নায়িকা কাকে পছন্দ তোর? এবারও লজ্জা পেয়ে বললেন ইয়াসিন ভাইয়া, তুই জানিস না? দীপিকা। আমার দীপিকা। আমি প্রচুর আফসোসের সঙ্গে বললাম, অন্যের দীপিকা, ও ম্যারিড, তাই আশা ছেড়ে দেয়। ইয়াসিন ভাইয়া মুখ কুঁচকে বললেন, এগুলো বলবি না তো, ছেঁকা খাওয়ার কথা বারবার মনে কইরা দেশ তোরা। শালা রানভীরে যদি হাতের কাছে পাইতাম। বলতে বলতেই হাত মুষড়াতে লাগলেন।
যেন হাতের কাছে পেলেই ভর্তা বানিয়ে দেবেন রণবীরকে। আমি বললাম, হ্যাঁ, তুই রণবীরে হাতের কাছে পাইতি আর সে তোকে তার বডিগার্ড দিয়ে ভর্তা বানাই দিত। আমার কথায় ইয়াসিন ভাইয়া বিরক্তিতে মৃদু চেঁচিয়ে উঠলেন, ধুর, দিলে তো মোটটা নষ্ট কইরা। আমি হেসে উঠলাম। ইয়াসিন ভাইয়া মুখ ফুলিয়ে আবারও নিজের সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়লেন। তা থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকাতেই দেখলাম কিছু দূরে রেয়ান দাঁড়িয়ে আছেন, এক হাত প্যান্টের পকেটে রেখে অন্য হাত ফোন কানে ধরে ফোনে কথা বলছেন আর আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছেন, যেন আমার উপর তার কত জনমের বিরক্তি। ওনার দিকে একবার তাকিয়েই চোখ ফিরে নিলাম আমি। ওনার এই ভ্রু কুঁচকানো বিরক্তিকর দৃষ্টিও ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। রেয়ান থেকে চোখ সরিয়ে অন্য পাশে তাকাতেই আমি অবাক। মেহেরুন আর সবুজ ভাইয়া হাতে হাত রেখে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছেন। সাথে সাথে ভ্রু কুঁচকে গেল আমার। বিড়বিড় করে বললাম, এটার মানে কি? পাশ থেকে ইয়াসিন ভাইয়া সেলফি নিতে নিতে বললেন, আরে তুই জানিস না, প্রেম চলে রে, প্রেম মানে মানে দুজন দুজনকে ভালোবাসাবাসি করে, ট্রু লাভ, বুঝিস না? আমার কপাল যে কখন এমন হবে। উফ, ইয়াসিন ভাইয়ার কথায় বিশেষ পাত্তা দিলাম না আমি। মৃদু স্বরে বললাম, আমার অগোচরে এত কিছু আর আমি জানলাম না। পরপরই দুষ্টু বুদ্ধি এলো মাথায়। আস্তে আস্তে ওদের পেছনে গিয়ে দাঁড়ালাম। ওরা তখনও হেসে হেসে কথা বলছিল। আমি একটু কেশে উঠতেই চমকে গিয়ে দুজন দুজনের থেকে দূরত্ব রেখে দাঁড়ালেন। হাতও ছেড়ে দিয়েছেন সবুজ ভাইয়া। আমি মুচকি হেসে তাকে উদ্দেশ্য করে বললাম, এত কিছু? বাহ সবুজ ভাইয়া, তো কতদিন ধরে এই ডাইনিকে পছন্দ আপনার? সবুজ ভাইয়া মাথা চুলকাতে চুলকাতে মুচকি হাসলেন। মেহরুন আমার কানে ফিসফিসিয়ে বলল, চুপ থাক সেরি, মান সম্মান তো ডুবাই দিচ্ছিস, যা এখান থেকে। আমি মেহরুনের দিকে তাকিয়ে ভুবন ভুলানো হাসি দিলাম। তখনই চোখ গেল রেয়ানের দিকে। উনি দেওয়ালে হেলান দিয়ে পা আড়াআড়িভাবে রেখে বুকে হাত গুজে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমি চোখ ফিরিয়ে নিলাম তখনই। বুঝতে পারছি না উনি আজকে আমার দিকে এত তাকাচ্ছেন কেন। আমার মনে হলো এটা হয়তো আমার মনের ভুল। হয়তো উনি সবুজ ভাইয়া আর মেহরুনকে দেখছিলেন। আমি সেখান থেকে অন্য পাশে চলে এলাম, ছোট ফুলের বাগানের দিকে। সেখানের ফুলগুলো আলতো আলতোভাবে ছুঁয়ে দিচ্ছি, তখনই মেঝো আর ছোট চাচ্চু ফুপা একসাথে পরিচিত চাকমা একজন আঙ্কেলকেও সাথে নিয়ে আসলেন এখানে। মূলত আঙ্কেলটারই বাড়ি এটা। উনি আর ওনার পরিবার থাকেন এখানে। অবাক করা বিষয় হলো, আঙ্কেল চাকমা হলেও স্পষ্টভাবে বাংলা বলতে পারেন, একদম আমাদের মতো। উনারা আসতেই আঙ্কেলটা বেশ নম্রভাবে বললেন, কেমন আছো সবাই? জায়গাটা কেমন লাগছে তোমাদের? আমরা একসাথে চিল্লিয়ে বলে উঠলাম, সুন্দর।
শুধু রেয়ান বাদে। এবার মেঝো চাচু বলে উঠলেন, তাহলে এখানে থাকতে তো কারোর অসুবিধা নেই, তাই না? কয়েকটা দিন এখানে থাকবো বলে ভেবেছি আমি। আমরা ইয়াহু বলে চিল্লিয়ে উঠলাম, যার অর্থ আমরা সবাই রাজি। এর মধ্যে আবদ্ধ বলল, আমার তো লাগেজ আনিনি আব্বু। তাহলে? মেঝো চাচু বললেন, করিম আর মন্নিকে বলেছি রাতের মধ্যে সব জামা কাপড় নিয়ে আসবে। বাসায় পৌঁছাতেই ফোন করবে ওরা, তখন কার কি লাগবে বলে দিস। তাছাড়া এখানে ঘোরার অনেক জায়গা আছে, তাই ভাবলাম এখানেই থাকবো। আশা করি তোদের কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আর কিছু বলল না আবদ্ধ। আমি আর চোখে রেয়ানের দিকে তাকালাম। উনি আগের মতোই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন মেঝো চাচুর দিকে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম শুধু। আবদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দিঘি আবদ্ধের আরেকটু গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে উঠল, শুনছেন? শুনছি। কিছুক্ষণ চুপ থেকে দিঘি বলল, আপনি এমন কেন? বউয়ের সাথে হেসে হেসে কথা বলবেন, গল্প করবেন, তা না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমার দিকে তাকান তো একটু। আবদ্ধ তাকালো না, প্রতি উত্তরেও কিছু বলল না। দিঘি আবারও বলল, ভালোবাসি। এবারও নিরুত্তর আবদ্ধ। আবদ্ধের এই নিশ্চুপ থাকাটা মোটেও ভালো লাগছে না দিঘির। উল্টো প্রচণ্ড রাগ হচ্ছে তার। মুখ ফুলিয়ে সে বলল, শুনছেন না কেন? ভালোবাসি তো। মুখ খুলল না আবদ্ধ। বেশ গম্ভীর কণ্ঠে বলল, সব সময় তোমার এসব বাচ্চামি ভালো লাগে না দিঘি। বিরক্ত লাগছে আমার। কোনো মতে এখান থেকে যেতে পারলে বাঁচি। এসব জায়গায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। তারপরও তোমার এই বকবক রেকর্ডার। দিঘি ভ্রু কুঁচকে বলল, আমি বকবক করি তা ঠিক, কিন্তু জায়গাটা তো সুন্দর। আপনার এখানে থাকতে ইচ্ছে করছে না কেন? দিঘির দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে আবদ্ধ বলল, প্লিজ চুপ থাকো দিঘি। এসব রোমাঞ্চকর জায়গা ভালো লাগে না আমার, তোমাকেও না। তাই চুপ, একদম চুপ থাকো। আই নিড সাম স্পেস। একটু শান্তি চাই আমি, যা তোমার জন্য পারছি না। কথাটা বলেই পেছনের একটা কাঠের বেঞ্চে বসে পড়ল আবদ্ধ। দিঘি নিষ্পলক তাকিয়ে রইল সেদিকে। আচ্ছা, আবদ্ধ কি কখনো বুঝবে না তাকে? সে যে আবদ্ধের একটু ভালোবাসার জন্য কাতর। একটু ভালোবাসা পাওয়ারও কি যোগ্য সে নয়? দীর্ঘশ্বাসগুলো বেরিয়ে এলো, তবে অজানা কথাগুলো আর বলা হলো না। তুমি বুঝবে না প্রিয়, আমি কষ্টে আছি। তোমার অবহেলায় আমি হারিয়ে যাচ্ছি। তবে জানো কি, আমি চাই আমি হারিয়ে যাওয়ার আগে যেন তোমাকে বলতে পারি, ভালোবাসি প্রিয়। তুমি কি একটু ভালোবাসবে আমায়? গল্পের নাম যাও পাখি বলো তারে। লেখা ঈশানুর তাসমিয়া মীরা। পর্ব 13। দিঘির মা ফোন দিয়েছিল একটু আগে। ঘুরতে এসেছে বিধায় অল্প একটু কথা বলেই ফোনটা রেখে দেয় দিঘি। তাছাড়া মনটাও যে ভালো নেই তার। উদাসীন হয়ে আমাদের সবার দিকে এক এক করে তাকিয়ে রইল সে। চাকমা আঙ্কেলের মেহেরুনের সমান দুজন মেয়ে আছে। একটু আগে তারাও এসে যোগ দিয়েছে আমাদের সঙ্গে।
ইয়াসিন ভাইয়া তো তাদের পেয়ে খুশিতে গদগদ। কীভাবে তাদের নিজের প্রতি ইমপ্রেস করা যায় তাই অ্যাপ্লাই করছেন উনি, যা দেখে আমরা সবাই হেসে কুটি কুটি। দিঘি আমাদের এই আনন্দই চুপচাপ দেখছে। পাশে কারো উপস্থিতি টের পেতেই চমকে গিয়ে পাশে তাকায় দিঘি। আবদ্ধ দাঁড়িয়ে বেশ গম্ভীর কণ্ঠে দিঘিকে বলল, সরি। দিঘি যেন হাতে চাঁদ পেয়ে গেল। মুখ ভরে হাসল সে। খুশিতে খিলখিল করে হেসে বলে উঠল, আমি তো রাগ করিনি, তবে আশাও করিনি আপনি আসবেন। ভেবেছিলাম আমি নিজেই যাব আপনার কাছে, আপনাকে বিরক্ত করতে। আবদ্ধ বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, বড় বাঁচলাম। দিঘি আবারও খিলখিল করে হাসল। আবদ্ধের বাহু দুহাত দিয়ে জড়িয়ে ধরতেই আবদ্ধ মৃদু চেঁচিয়ে উঠল, সবার সামনে এসবের মানে কি দিঘি? বাইরে আমরা লাজ লজ্জা ভুলে গেছ? দিঘি তৎক্ষণাৎ বাহু ছেড়ে দিল। করুণ স্বরে বলল, সরি। পরপর আবারও বলল, আমি রাতে রুমে আপনার কোলে বসে থাকব, তখন কিন্তু বকতে পারবেন না। আবদ্ধ আর চোখে দিঘির দিকে তাকালো মাত্র। এ মেয়ে যে কিছু বললেও দোষ, তা হারে হারে টের পাচ্ছে আবদ্ধ। মুন্নি বাসায় পৌঁছে ফোন করতেই যার যা লাগবে তার একটা তালিকা দিয়ে দিলাম সবাই। সন্ধ্যার পরপরই তারা এসে পৌঁছাবে এখানে। আপাতত ইয়াসিন ভাইয়ার কাণ্ড দেখতে ব্যস্ত আমরা। বিকালের ঝলমলে রোদ আমার মুখে এসে পড়ছে। শীতকাল হওয়ায় বেশ আরাম লাগছে, তবে আমার এই আরাম হয়তো কারো ভালো লাগেনি। আঙ্কেল আমাদের সবাইকে বাড়ির ভিতর ঢুকতে বলেছেন, কেননা আর 1-2 ঘন্টা পরেই সন্ধ্যা নেমে পড়বে। অগত্যা সবাই চলে এলাম বাড়ির ভেতরে। বাড়িটার বাহিরটা যেমন প্রাচীন, ভেতরটা তার থেকে একটু আধুনিক। তবে কিছু কিছু জিনিস প্রাচীনকালের কথা মনে করিয়ে দেয় আমাদের, যেমন বৈদ্যুতিক পাখার পাশাপাশি বেতের তৈরি সোফার সঙ্গে লাগানো রাজাদের আমলের বড় বড় হাত পাখাও আছে। একটা লম্বা দড়ির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেগুলো। দড়িটা টানলেই হাত পাখাগুলো জোরে জোরে 2 দিকে ঘুরতে শুরু করে। তাছাড়া বিভিন্ন প্রাচীন জিনিসও আছে সাজানো, সম্ভবত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রাচীনে ব্যবহৃত জিনিস। সেগুলোই এক এক করে দেখছি আমরা। বলা যায় একটা ছোটোখাটো জাদুঘর এটা। দেখা শেষে একটু পাশে তাকাতেই রেয়ানকে দেখতে পেলাম। উনি কানে হেডফোন গুঁজে চুপচাপ দাঁড়িয়ে আছেন। মুহূর্তেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো আমার। সর্বদা উনি আমার পিছনে এসে আমাকে ভয় দেখান, আজকে আমি দেখাবো ভেবেই আশেপাশে তাকালাম। সবাই অনেকটা দূরে থাকা বেতের সোফায় বসে গল্প করছে। ইয়াসিন ভাইয়ারাও সেখানে আছে। এদিকটায় কেউ মনোযোগ দিচ্ছে না অত, তাই সুযোগ বুঝে পা টিপে টিপে চলে গেলাম রেয়ানের কাছে। উনি এক মনে চোখ বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে আছেন। আস্তে আস্তে ওনার পেছনে দাঁড়িয়ে ওনার কান থেকে হেডফোন একটানে খুলে মৃদু চেঁচিয়ে বললাম, ভো। কিন্তু অবাক করার বিষয় হলো উনি বিন্দু মাত্র চমকে উঠলেন না বা ভয়ও পাননি। বুঝতে পারছি না
সবাই যেন না শুনে এজন্য কি বেশি আস্তে চেঁচিয়েছি আমি? কিন্তু আমার তো মনে হয় না। একটু হলেও তো চমকানোর কথা। উনি কেন চমকাননি? ভাবতেই ভ্রুটা কুঞ্চিত হলো আমার। উনি ধীর গতিতে চোখ মেলে তাকালেন আমার দিকে, একবার ডান ভ্রু উঁচু করে তাকিয়ে হাতে থাকা ফোন স্ক্রল করতে করতে বললেন, ফট, অটিস্টিকের মতো করছো কেন? আমি দাঁতে দাঁত চেপে বললাম, আমি অটিস্টিক? ওনার নির্লিপ্ত কণ্ঠ, অবশ্যই, বলেই আবার মনোযোগী হলেন ফোনে। আমি সেভাবেই দাঁড়িয়ে কোনো কিছু করেও ওনাকে বিরক্ত করতে বা রাগাতে পারছি না আমি। সোজা ওনার সামনে গিয়ে দাঁড়ালাম এবার। উনি একবার তাকালেন আমার দিকে, গম্ভীর কণ্ঠে বললেন, মতলব কি মিস? বলে ফেলো। আমি দাঁত বের করে হাসলাম। বললাম, আমি আপনাকে বিরক্ত করতে চাইছি রিয়ান ভাই, কিন্তু আপনি বিরক্ত হচ্ছেন না, তাই আমি চাই আপনি বিরক্ত হন। উনি আনমনেই বললেন, আচ্ছা। আমার এমন জরুরি কথায়ও ওনার এত অমনোযোগী ভাব মোটেও ভালো লাগলো না আমার। ওনার দিকে এক কদম এগিয়ে বললাম, এই যে শুনুন না। উনি ঢং করে বললেন, শুনছি, বলুন না। তার ঢঙে পাত্তা দিলাম না আমি। উত্তেজিত হয়ে বললাম, জানেন আপনার শার্টে তিনটা তেলাপোকা হাঁটছে। নিজের চোখে দেখেছি আমি, এখনও আছে। পিঠে হাত দিয়ে দেখুন। উনি হয়তো বিশ্বাস করলেন কথাটা। ভাবলাম এবার বুঝি আমার প্ল্যান সাকসেসফুল হবে, কিন্তু না, উনি ওনার পিঠে হাত রাখতে গিয়েও রাখলেন না। চোখ ছোট ছোট করে তাকিয়ে বললেন, তোমার কি আমাকে বোকা মনে হয় মিস? আমি শার্ট না, জ্যাকেট প্লাস গেঞ্জি পরেছি। তুমি শার্ট কোথায় দেখলে? নিজের বোকামিতে নিজেরই রাগ হলো। কোনো মতে হেসে বললাম, ওই একই, জ্যাকেটেই হাঁটছে তেলাপোকা। আপনি হাত দিয়ে দেখুন না। নো নিড, থাকলে থাকুক। তোমার ইচ্ছে হলে তুমি হাত দিয়ে দেখো, ফেলে দাও। আমার ইচ্ছে করছে না। আমার এই এক সমস্যা, কোনো কাজ আদৌ জীবনে ঠিক করেছি কিনা সন্দেহ। এ কাজের বেলায়ও ফলাফল শূন্য। দুঃখ মনে ওনার দিকে আর চোখে একবার তাকালাম। উনি তো ফোনে ব্যস্ত। চোখ ফিরিয়ে ইয়াসিন ভাইয়াদের কাছে যেতে যেতে বিড়বিড় করে বলে উঠলাম, খারুস। ইয়াসিন ভাইয়াদের কাছে যেতেই দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কারণটা কি? ভ্রু কুচকে ওদের দিকে তাকাতেই ইয়াসিন ভাইয়া ফিসফিসিয়ে খোঁচা মারা কণ্ঠে বললেন, তলে তলে এগুলো চলে, তাই না? আমি অবাক হয়ে বললাম, কি চলে? ঠিক করে বল, ঠিক করে বলো। ইয়াসিন ভাইয়া বেশ অ্যাটিটিউড নিয়ে বললেন, দেখলাম রেয়ান ভাইয়ার সাথে কি খুচুর খুচুর করছিলি। সকালেও দেখেছি। পছন্দ করিস নাকি? করলে ট্রিট দিতে হবে এই বড় ভাইকে, না হলে সবার কাছে ফাঁস করে দেব এটা। আমি প্রথমে ছোট ছোট করে তাকালাম তার দিকে। পরক্ষণেই মাথায় হাত দিয়ে আস্তে একটা বাড়ি দিতেই ইয়াসিন ভাইয়া ও মাগো শব্দ বলে
ওমাগো শব্দ করে উঠলেন, যেন ওনাকে ছুরি দিয়ে কেটে কুচি কুচি করছি আমি। এইদিকে মেহরুন বলে উঠল, মিরু, ইয়াসিন সত্যি বলছে নাকি? তুই রিয়ান ভাইয়াকে পছন্দ করিস? উনি তোর সাথে কথাও বলে। বোন, আমার সাথে ওনার একটু কথা বলিয়ে দে না প্লিজ। ওপাশ থেকে সবুজ ভাইয়া গম্ভীর কণ্ঠে বললেন, ক্রাশ ফ্লাশ বাদ দাও মেহরুন, তুমি এখন বুকড। কথাটা শুনে মুখ কালো হয়ে গেল মেহরুনের। আমি আর ইয়াসিন ভাইয়া হেসে উঠলাম মৃদু শব্দ করে। রাত 8টার মাঝেই করিম আর মুন্নি এসে যায়। আমরাও ফ্রেশ হয়ে নিই এ ফাঁকে। পরে সবাই মিলে প্ল্যান করি ছাদে আড্ডা দেব। তাই যেই ভাবা সেই কাজ। হালকা পাতলা নাস্তা করেই সবাই চলে এলাম ছাদে। আবদ্ধ আর রিয়ানকেও চাকমা আঙ্কেলের 2 মেয়ে জোর করে নিয়ে এসেছে ছাদে। শীতকাল, তাও আবার আমরা রাঙামাটির মতো অঞ্চলে। রাতে ছাদে আসার ঠান্ডাটা যেন একটু বেশিই লাগছে আমাদের, তবুও ভালো লাগছে আমার। গল্পের এক ফাঁকে মেহরুন বলল, সবুজ ভাইয়া নাকি দারুণ গান গায়। এটা শুনেই আঙ্কেলের বড় মেয়ে সবুজ ভাইয়ার কাছে বায়না ধরল, তাকে গান গাইতে হবে। সবুজ ভাইয়াও এক কথা, যতই প্রেম করি না কেন ইংলিশ গান আর স্যাড সং ছাড়া তার কোনো গান গাইতে পারবো না আমি। তাছাড়া একটা গিটারও প্রয়োজন, যা এই মুহূর্তে নেই। সো আমি গান গাইছি না। মোট কথা উনি গান গাইতে চাচ্ছেন না, তাই এসব শর্ত দিয়ে রেখেছেন আমাদের। কিন্তু আঙ্কেলের মেয়েগুলো নাছোড়বান্ধা। ছোট মেয়ে হিমানি বলল তার কাছে নাকি গিটার আছে। এক দৌড়ে নিজের রুম থেকে গিটার নিয়ে এসেছে সে। সবুজ ভাইয়ার সব শর্তেও রাজি সে। অগত্যা সবুজ ভাইয়াকে গান গাইতে হলো। উনি গিটার হাতে নিয়ে টুংটাং শব্দ বাজাতে লাগলেন। এক দৃষ্টিতে মেহরুনের দিকে তাকিয়ে গেয়ে উঠলেন, You and I, we were like fireworks and symphonies exploding in the sky. With you, I am alive, like all the missing pieces of my heart. They finally collide. So stop time right here in the moonlight. 'Cause I don't ever wanna close my eyes. Without you, I feel broke, like I'm half of a whole. Without you, I have got no hand to hold. Without you, I feel torn, like a snail in a storm. Without you, I am just a sad song. I am just a sad song with the kings. গানের পুরোটা সময় আমি এক এক করে সবার দিকে তাকাচ্ছিলাম। আবদ্ধ মাথা নিচু করেছিল আর দিঘি এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। ইয়াসিন ভাইয়া তো ভিডিও করতে ব্যস্ত, আর আমাদের রোমিও জুলিয়েট মানে সবুজ ভাইয়া আর মেহরুন চোখে চোখ রেখেছিল পুরোটা গান জুড়ে। অন্যদিকে পুরোটা ক্ষণ শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করেছিলেন রায়ান। আঙ্কেলের মেয়েগুলো তার দিকে তাকিয়ে যেন মুচকি মুচকি হাসছিল, যা মোটেও পছন্দ হয়নি আমার।